এখন শুনবেন আজকের নাটক। এই অনুষ্ঠানটির স্বত্বাধিকারী অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। বিনা অনুমতিতে এর কোনো অংশ সম্প্রচার করা দণ্ডনীয় অপরাধ। স্যার, আমরা সকলেই এর আগে কম বেশি বিভিন্ন মিশনের পার্ট হয়েছি। এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আমরা সকলেই জানি। দেশের কাজ করতে গেলে নিজের পরোয়া করা চলে না। আমরা প্রস্তুত স্যার। গুড ডে। হ্যালো। হ্যালো, গুড ডে স্যার। ইয়েস, আমি চার্লি, ইটালি টুডে খবরের কাগজের সাংবাদিক। আপনার একটা ইন্টারভিউর জন্য কল করেছিলাম। কাল কি আপনার সময় হতে পারে? না না, কাল হবে না। আমিও যেতে চাই। এরিকা, তুমি? আমরা কোথাও বেড়াতে যাচ্ছি না যে তুমি বায়না করবে। আমরা এখানে একটা সিক্রেট মিশনে যাচ্ছি। আমি যেতে চাই এবং আমি কনফিডেন্ট যে আমি এই মিশনে সাকসেসফুল হব। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন মোসাদ, এক বিরল বদলা। গল্প পাঠে অরিজিৎ ভদ্র। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। 12 সেপ্টেম্বর 1972 কেপটাউনের সুন্দর সমুদ্র সৈকতে ঝলমলে রোদ গায়ে মেখে ছুটির আমেজ উপভোগ করছে এক যুবক। তার নাম স্টিভ। ঠিক তখনই তার কাছে রাখা বিশেষ ফোনটা বেজে ওঠে। হ্যালো, কি? কবে? ইয়েস স্যার, আমি পৌঁছে যাব। ফোনে কথা বলতে বলতে হাসি খুশি যুবকের মুখের অভিব্যক্তি গেল বদলে। ফোন রেখে কোনো মতে গায়ে শার্ট গলিয়ে পাড়ি দিল 2000 কিলোমিটার দূরের দেশ ইসরায়েলের উদ্দেশ্যে। শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটতে থাকে এমন ঘটনা। হঠাৎ পাওয়া এমন এক ফোনে সমস্ত ছুটি বাতিল হয়ে যায় এসব মোসাদ এজেন্টদের। মোসাদ, হ্যাঁ, মোসাদ হলো পৃথিবীর দুর্ধর্ষ সব গোয়েন্দা বাহিনীগুলোর মাঝে অন্যতম। ভারতের যেমন র, ইসরায়েলের তেমন মোসাদ। ইসরায়েলের স্বার্থ রক্ষায় এমন কোনো কাজ নেই যা তারা করতে পারে না। গুম খুন থেকে শুরু করে অন্য দেশের অভ্যন্তরে প্রবেশ করে নানান ধরনের গুপ্তচর বৃত্তির কাজে সিদ্ধহস্ত এই সংস্থাটি। পার্শ্ববর্তী আরব দেশগুলোকে মোকাবিলা করে যেভাবে ইসরায়েল আজও টিকে আছে, তার পেছনে মোসাদের রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে মোসাদ তাদের কার্যক্রম পরিচালনা করে অতি গোপনে। এমনকি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরাও মোসাদের মিশন সম্পর্কে আগে থেকে কিছুই জানতে পারে না। মোসাদের গুটি কয়েক দায়িত্বশীল অফিসার বাদে প্রকাশ করা হয় না এই সংস্থার সাথে জড়িত অন্য কারোর নামও। ফিলিস্তিন, সিরিয়া, ইরান, ইরাক, জর্ডান, মিশর, লেবানন, তুর্কি, এমনকি সুদূর পাকিস্তানেও এখনো পর্যন্ত একাধিক মিশন পরিচালনা করেছে মোসাদ। শুধু মুসলিম দেশগুলোতেই নয়, ধারণা করা হয় পৃথিবীর প্রতিটি দেশেই মোসাদ তাদের জাল বিস্তার করে রেখেছে এবং ইসরায়েলকে টিকিয়ে রাখতে নিয়ম নীতি আইন কানুনে তোয়াক্কা না করে যে কোনো সময় যে কোনো কিছু করতে প্রস্তুত এই গোয়েন্দা সংস্থাটি। আসলে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইসরায়েলের চারিদিকে যে সব প্রতিবেশী রাষ্ট্র আছে, তাদের সাথে ইসরায়েলের মোটেই সুসম্পর্ক ছিল না। সেই সব শত্রু রাষ্ট্রকে নিজের রক্তচক্ষু না দেখালে নিজের সুদৃঢ় অস্তিত্ব কায়েম রাখা অসম্ভব। তাই মোসাদের মতো একটা শক্তিশালী সংগঠন তৈরি করে ইসরায়েল অন্যান্য রাষ্ট্রকে চাপে রেখে বিশ্ব রাজনীতিতে নিজের একটা শক্তপোক্ত অবস্থান তৈরি করে। বিশ্বের দরবারে ঘটে যাওয়া এক নারকীয় হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্যই তরতাজা কিছু যুবকের সব ছুটি বাতিল হয়ে যায় এক মুহূর্তে। যুবকদের তথা মোসাদ এজেন্টদের ডেকে আনা হয় যে মিশনের জন্য CIA বা MI6 এর মতো দুধে গোয়েন্দা সংস্থা পর্যন্ত সেগুলো কল্পনা করতে পারে না। 13 সেপ্টেম্বর 1972 তেল আভিভ, ইসরায়েল। মোসাদ হেডকোয়ার্টার্সে বিশেষ ট্রেনিং প্রাপ্ত সেই সব এজেন্টরা নিজ নিজ স্থানে বসে, কারো মুখে কোনো কথা নেই, ঘরে প্রবেশ করলেন মোসাদ চিফ জামির। দেওয়ালের বিশাল প্রজেক্টর স্ক্রিনে ফুটে উঠল চশমা পরা এক ব্যক্তির ছবি। একে একে ফুটে উঠতে থাকে আরো দুজন ব্যক্তির ছবি।
ঘরের সমস্ত মোসাদ এজেন্টরা অবাক হয়ে দেখছে সেই ছবিগুলো। সমস্ত নীরবতা ভেঙে কথা বলে ওঠে মোসাদ চিফ জামির। এর আগেও আমরা অনেকবার আমাদের টার্গেটকে এভাবে স্ক্রিনে দেখেছি, কিন্তু এই ছবিগুলোর মধ্যে একটা বিশেষত্ব আছে। চিফের দিকে তাক করে থাকে কয়েক জোড়া চোখ। সে চোখগুলোর না বলা কথা বুঝতে সময় লাগে না চিফের। চিফ তার রাশভারী কণ্ঠে বলে ওঠে, যাদের ছবি দেখানো হচ্ছে তাদের মৃত্যু নিশ্চিত করার অনুমতি মিলেছে খোদ প্রাইম মিনিস্টারের কাছ থেকে। প্রাইম মিনিস্টার! এটা শুনে সমস্ত এজেন্টরা একটু চমকে যায়। যে মিশনে স্বয়ং প্রাইম মিনিস্টার জড়িত আছেন, সেই মিশনের ঝুঁকি যে নিউক্লিয়ার যুদ্ধের মতোই সাংঘাতিক তা বলাই বাহুল্য। হাজারো প্রশ্নে ভরা মোসাদ এজেন্টের ধৈর্যের পরীক্ষা আর না নিয়ে মোসাদ চিফ বলতে থাকেন একইভাবে, এই তিনজনেই নৃশংস মিউনিক হত্যাকাণ্ডের জন্য দায়ী। চিফের এই কথা শুনেই সবাই নড়ে চড়ে বসল। কমান্ডো আলফ্রেড বলে উঠল, কি? এই কদিন আগে জার্মানির মিউনিক অলিম্পিকে ঘটে যাওয়া হত্যাকাণ্ড, আমাদের 11 জন ইসরায়েলি প্লেয়ারকে খুন করা হলো যেখানে। এভনরও উত্তেজিত হয়ে বলল, ওরকম একটা জঘন্য ঘটনা তো ঘটিয়েছে পিএলও। এখন তো সবাই জেনে গেছে এটা। ঠিক, সবাই আমরা সবটাই জানি। মিউনিক অলিম্পিকে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে সারা পৃথিবী কখনোই ভুলতে পারবে না। আমরা কি করে ভুলতে পারি আমাদের ওই 11 জন ইসরায়েলি অলিম্পিক প্রতিযোগীর নৃশংস হত্যার কথা? স্টিভও আর চুপ করে থাকতে পারল না। চিফ, শটান দাঁড়িয়ে উঠে বলল, আমাদের কি করতে হবে বলুন। চিফ শান্ত অথচ দৃঢ়ভাবে বলে চলল, কিভাবে আমাদের 11 জন অলিম্পিক প্রতিযোগীকে সেদিন প্রাণ দিতে হয়েছিল শোনো। পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের 8 জন আততায়ী ইসরায়েলি পরিচয় নিয়ে ঢুকেছিল জার্মানির মিউনিক অলিম্পিক ভিলেজে। অলিম্পিকে অংশগ্রহণকারী কিছু কানাডিয়ান যুবকের কাছ থেকে ইসরায়েলি প্লেয়ারদের থাকার জায়গাটা জেনে নিয়ে সেই অলিম্পিক ভিলেজের 31 নম্বর ব্লকটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় নিমেষে। AK-47 থেকে ছুটতে থাকে এলো পাথারি গুলি। সাথে সাথে লুটিয়ে পড়ে 2 জন ইসরায়েলি প্লেয়ার। উত্তেজিত আলফ্রেড বলে উঠল, ড্যাম! ওই প্লেয়ারদের তো শুট করার কোনো মানেই হয় না। প্লেয়ারদের হত্যা করার পিছনে পিএলওর মোটিভ কি থাকতে পারে চিফ? চিফ সামির তখন রাগে থরথর করে কাঁপছে, ঘৃণা ভরা গলায় বলে উঠল, ওই 2 জন প্লেয়ারের ডেড বডি করিডোরের সামনে রেখে সারা পৃথিবীর সামনে পিএলও আততায়ীরা জানালো ওদের দাবি। হ্যাঁ, 11 জন নিরাপরাধ ইসরায়েলি অলিম্পিক প্রতিযোগীদের বলির পাঁঠা বানিয়ে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও তাদের 234 জন প্যালেস্টাইন বন্দির মুক্তির দাবি জানালো। ইসরায়েল কোনো দিনই কোনো চাপের কাছে মাথা নত করেনি, তাই অবিলম্বে ওই আততায়ীদের দাবি খারিজ করে দিল। এদিকে 11 জন প্লেয়ারদের মধ্যে ততক্ষণে 2 জনকে হত্যা করা হয়ে গেছে। ফলে দেশের আভ্যন্তরীণ চাপের মুখেও পড়ল ইসরায়েল। সারা বিশ্ব তখন ইসরায়েলের দিকে তাকিয়ে। তখন ইসরায়েল নিজের দেশের স্পেশাল ফোর্সকে জার্মানির মিউনিখে পাঠিয়ে ওই অলিম্পিক ভিলেজের অপারেশন চালিয়ে নিজের দেশের প্লেয়ারদের উদ্ধার করবার জন্য জার্মানি সরকারের কাছে চাইল অনুমতি। মিউনিক অলিম্পিকের উপর তখন গোটা বিশ্বের নজর। একদিকে অলিম্পিকের মতো এমন গুরুত্বপূর্ণ খেলা পরিচালনা করতে হচ্ছে, আবার অন্যদিকে এমন আততায়ীদের হামলাও সামলাতে হচ্ছিল। এর মধ্যে ইসরায়েলের আবেদন জার্মানির কাছে একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। খুব স্বাভাবিকভাবেই জার্মানির পক্ষে আলাদা করে ইসরায়েলকে এই অবস্থায় কোনো রকম সাহায্য করা সম্ভব ছিল না। আততায়ীরা যখন দেখল ইসরায়েল কোনোভাবেই রাজি হচ্ছে না তাদের 234 জন বন্দীদের ছাড়তে, তখন তারা নতুন প্রস্তাব আনে যে তারা বাকি 9 জন প্লেয়ারদের নিয়ে ওই অলিম্পিক ভিলেজ ছাড়তে চায়।
জার্মানি সরকার যেন তাদের সেখান থেকে বের হবার সব ব্যবস্থা করে দেয়। অলিম্পিক ভিলেজকে আততায়ী মুক্ত করবার এর থেকে ভালো উপায় তখন জার্মানি সরকারের কাছে তো আর ছিল না। জার্মানি সাথে সাথে রাজি হয়ে গেল। কিন্তু এরপর শুরু হলো আসল খেলা। ওই 8 জন পিএলও আততায়ী জীবিত 9 জন ইসরায়েলি প্লেয়ারকে নিয়ে একটা গাড়ি করে অলিম্পিক ভিলেজ ছেড়ে বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। মাঝপথে জার্মানির মিলিটারি শুটাররা ওই 9 জন অলিম্পিক প্রতিযোগীকে মুক্ত করবার চেষ্টা করতে গিয়ে ঘিরে ধরে ফেলে সেই গাড়ি। ট্র্যাপড হয়েছে বুঝতে পেরে এলো পাথারি গুলি চালিয়ে বাকি 9 জন ইসরায়েলি প্লেয়ারদের হত্যা করে ওই আততায়ীরা। মোসাদ চিফের কাছ থেকে 11 জন ইসরায়েলি প্লেয়ারদের এই নৃশংস হত্যা লীলার বর্ণনা শুনে মোসাদ এজেন্টদের রক্ত গরম হয়ে উঠল। স্থির থাকতে না পেরে এভনার উঠে দাঁড়িয়ে বলে উঠল, চিফ, ওই পিএলওর আততায়ীদের নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য যদি আমাদের জাহান্নামেও যেতে হয়, আমরা প্রস্তুত। একটু থেমে গম্ভীর অথচ স্থির কণ্ঠে উত্তর দিল চিফ, আমি জানি মিউনিক হত্যা লীলার পর থেকেই তোমাদের সকলের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন সেই হত্যা লীলার বিস্তারিত বিবরণ শুনে তোমরা আর নিজেদের রাগ চেপে রাখতে পারছো না। তোমাদের আর ধৈর্যের পরীক্ষা দিতে হবে না। এবার সঠিক সময় এসে গেছে। এই কদিন ধরে আমরা যাবতীয় তথ্য সংগ্রহ করে ফেলেছি। এবার আমরা আমাদের মিশনের জন্য প্রস্তুত। আমাদের এই মিশনের নাম হবে অপারেশন রেথ অফ গড। মিশন ঘোষণা করার পর থেকে আমেরিকা বা ইউনাইটেড নেশনের পরোয়া না করে পৃথিবীর বিভিন্ন দেশে আত্মগোপন করে থাকা পিএলও 3 মারাত্মক আতঙ্কবাদীদের খুন করবার প্ল্যানিং করে ফেলে মোসাদ। মোসাদ চিফ জামির এই মিশনের জন্য তৈরি করে এক স্পেশাল টাস্ক ফোর্স। টিমকে লিড করবে এভনার কাপম্যান, সাথে থাকবে 4 জন, স্টিভ, রবার্ট, কার্ল আর হ্যান্স। এদের নিয়ন্ত্রণে থাকবে বাকি মোসাদের এজেন্টরা। আপনারা প্রত্যেকেই আমার খুব বিশ্বস্ত কমান্ডোজ। আপনাদের উপর আমার ভরসা আছে। দেশের জন্য এই সুবর্ণ সুযোগকে আপনারা হাতছাড়া হতে দেবেন না। যেহেতু আপনারা একটা সিক্রেট মিশনে যাচ্ছেন, তাই আপনাদের কিছু নিয়ম মানতে হবে। প্রথমত, আপনারা কেউ নিজ নিজ পরিচয় অন্য দেশে যাবেন না। পরিচয় গোপন থাকবে। আপনাদের নামের নতুন আইডি এবং পেপারস তৈরি করে দেওয়া হবে। এই সিক্রেট মিশন চলাকালীন সেটি হবে আপনাদের পরিচয়। দ্বিতীয়ত, মিশন চলাকালীন আপনাদের পরিবারের সাথে আপনাদের কোনো যোগাযোগ থাকবে না। আপনাদের পরিবারের দেখাশোনার দায়িত্ব নেবে সরকার। তৃতীয়ত, মিশন চলাকালীন কোনোভাবে আপনারা যদি ধরা পড়েন, ইসরায়েল আপনাদের কোনো দায়িত্ব নেবে না। স্যার, আমরা সকলেই এর আগে কম বেশি বিভিন্ন মিশনের পার্ট হয়েছি। এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আমরা সকলেই জানি। দেশের কাজ করতে গেলে নিজের পরোয়া করা চলে না। আমরা প্রস্তুত স্যার। গুড ডে। চিফ ঘর থেকে গটগট করে হেঁটে বেরিয়ে গেল। 5 জন মোসাদ এজেন্ট একে অপরের সাথে হাত মেলালো। অক্টোবর 1972। প্রথম টার্গেট ছিল ডক্টর জাইল জাইটার। সে ছিল পেশায় একজন অনুবাদক। মোসাদের কাছে খবর ছিল যে অলিম্পিক ভিলেজের কোথায় ইসরায়েলি প্রতিযোগীরা এসে উঠেছে তার খুঁটিনাটি তথ্য এই ব্যক্তির মাধ্যমেই আততায়ীরা জানতে পেরেছিল। ওদিকে মোসাদের অজান্তে একজন দাড়িওয়ালা ব্যক্তি মোসাদের পিছু নিতে রোমে এসে পৌঁছল। কেউ কিছুই টের পেল না। পরবর্তীকালে ওই দাড়িওয়ালা ব্যক্তি মোসাদের গলার কাঁটা হয়ে উঠেছিল। কে এই দাড়িওয়ালা লোক? রোমে এসেই মোসাদ এজেন্টরা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে নিল। শুরু করে দিল জাইটারের উপর নজর রাখার কাজ। কিছুদিন নজরদারি করবার পর এসে গেল সেই বিশেষ দিন।
যে দিনের অপেক্ষায় মোসাদ এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছিল, 16 অক্টোবর 1972। অন্য দিনের মতো জেইটার রাতের খাওয়া সেরে ফিরছিল নিজের বাড়িতে। তার পিছু নিল এভনার ও রবার্ট। শুনশান রাস্তা। সামনে এগিয়ে ডান দিকে তৃতীয় গলিতে সেকেন্ড অ্যাপার্টমেন্টের পার্কিং লট পেরিয়ে লিফটের দিকে পা বাড়ালো জেইটার। সারাদিনের শেষে ক্লান্ত বিধ্বস্ত শরীরটাকে কোনো মতে বিছানা অবধি নিয়ে যেতে চাইছিল জেইটার। লিফটের বোতাম টিপে দাঁড়িয়ে থাকতেও যেন আর ইচ্ছে করছে না। কিন্তু হঠাৎ পার্কিং এর সব আলো একে একে নিভে জায়গাটা হয়ে গেল ঘুটঘুটে অন্ধকার। একটু ভয় পেয়ে আতঙ্ক ভরা কণ্ঠে জেইটার নিজের মনেই বলে উঠল, একে আলোগুলো সব নিভে গেল নাকি আমি চোখে অন্ধকার দেখছি? ক্লান্ত শরীরে বেশি কিছু ভেবে ওঠার আগেই লিফট এসে দাঁড়ালো জেইটারের সামনে। লিফটের দরজা খুলে যেতেই পার্কিং লটের আলোর ঝামেলা মাথায় না নিয়ে জেইটার লিফটের দিকে পা বাড়ালো। আর ঠিক তখনই পেছন থেকে শুনতে পেল এক অচেনা কণ্ঠ। আপনি কি জাইল জেটার? এইটুকু শুনেই জেইটার মাথার পেছনে ঘোরাতে না ঘোরাতেই দুদিক থেকে দুটো পিস্তল এসে ঠেকলো জেইটারের মাথার দুদিকে। জেইটার দেখলো দুজন শক্তপোক্ত পুরুষ রক্তবর্ণ চোখে দুটো পিস্তল তাক করে রয়েছে জেইটারের উপর। বিস্ময়ে জেইটারের চোখ বড় বড় হয়ে যায়, হার্টবিট বাড়তে থাকে, মনে হয় যেন এক্ষুনি নিউক্লিয়ার বোমার মতো বিস্ফোরণ হবে। ঠিক তখনই জেইটারের কানের কাছে অচেনা কণ্ঠস্বর ফিস ফিস করে বলে উঠল, We shall never forget and forgive. অলিম্পিকের 11 জন ইসরায়েলি প্লেয়ারদের মৃত্যুর বদলা নিয়ে গেলাম। গুডবাই। সঙ্গে সঙ্গে শোনা গেল গুলির আওয়াজ। একটা নয়, দুটো নয়, পরপর 11টা গুলি বিদ্ধ হয়ে জেইটার লুটিয়ে পড়ে ওই লিফটের মাটিতেই। জেইটারের রক্তাক্ত নিথর দেহটাকে টপকে দৌড়তে শুরু করে এভনার আর রবার্ট। সেই রাত্রেই ওই দুজন মোসাদ এজেন্ট আন্ডারগ্রাউন্ড হয়, আর পরের দিন একটা মালবাহী জাহাজে তারা ইতালি থেকে বেরিয়ে আসে। কিন্তু সে রাতে মোসাদ এজেন্টদের চলে যাওয়ার পর সেই দাড়িওয়ালা লোকটা পার্কিং লটে দাঁড়িয়ে মৃত জেইটারের ছবি তুলে রাখে। প্রশ্ন, কে এই দাড়িওয়ালা লোক? মোসাদ তার প্রথম টার্গেটের সাফল্যে খুব খুশি, কিন্তু পরের টার্গেট যে আরো বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে সেটা তখনও তাদের অজানা ছিল। শুধু তাই নয়, মোসাদের প্ল্যানিং এও যে এক মারাত্মক গন্ডগোল আছে সেটা তখনও স্পষ্ট হয়নি। ডিসেম্বর 1972 মোসাদ টিম এসে পৌঁছল ফ্রান্সের প্যারিসে। এবার দ্বিতীয় টার্গেট হলো তাদের মেহমুদ হামসারি। মিউনিক হত্যাকাণ্ডের আততায়ীদের নকল পাসপোর্ট বানিয়ে সাবধানে সুপরিকল্পিতভাবে অলিম্পিক ভিলেজে নিয়ে আসার ভূমিকা পালন করেছিল এই মেহমুদ হামসারি। মোসাদ টিম হামসারিকে হত্যা করবার পুরো প্ল্যানিং করে এসেছিল, কিন্তু নিজেদেরকে বাঁচানোর পরিকল্পনায় ছিল ঘাটতি। টিমের এজেন্টরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিল প্যারিসে। তারা তখনও জানে না যে তাদের পিছু নিতে নিতে ওই দাড়িওয়ালা লোকটি এই প্যারিসেও চলে এসেছে। কে ছিল ওই দাড়িওয়ালা লোক? হামসারির উপর 1 মাস ধরে নজর রাখবার পর মোসাদ টিম বুঝতে পারে হামসারি তার বউ আর মেয়ের সাথে প্যারিসে থাকে। আসলে হামসারি ফ্রান্সে PLOর এক গুপ্ত প্রতিনিধি হিসেবে কাজ করে। এভনার তার টিমকে নিয়ে আলোচনায় বসে। ভুলে যেও না টিম, আমাদের টার্গেট কেবলমাত্র মেহমুদ হামসারি, ওর বউ বা মেয়ে নয়। এভনারের কথার উত্তরে কার্ল বলে উঠল, কিন্তু আমাদের মিশনের পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু এভনার শান্ত গলায় বলল, ঠিক, কিন্তু সুযোগ থাকলে তা ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অবশ্যই। আমার কথাগুলো ঠান্ডা মাথায় আগে ভালো করে শোনো কার্ল। একমাত্র সকাল 8টায় হামসারিকে একা রেখে ওর মেয়ে আর বউ ঘরের বাইরে বের হয়। আমাদের যা করার ওই সময় করতে হবে। বাড়ির ভেতরে ঢুকে গিয়ে গুলি করে আসবো তখন এভনার? এভনার রাজি হলো না। ঘরের ভেতর ঢুকে অপরাধীকে হত্যা করা মোসাদের কাছে কোনো নতুন ব্যাপার নয়। যে লোকটা ইসরায়েলের 11 জন প্লেয়ারকে এত নৃশংসভাবে হত্যা করবার পেছনে যুক্ত,
তাকে এত সহজে মরতে দেওয়া যাবে না। তাই কার্লকে বাধা দিয়ে এবনার বলে উঠল, না, একটু অভিনব কায়দায় মারতে হবে একে, কেউ সন্দেহ করবে না। মোসাদ টিম ঠিক করে একটা সাক্ষাৎকারের বাহানায় হামসারিকে বাড়ির বাইরে ডেকে আনবে, আর তারপর হামসারির বাড়ির ফোনে বম্ব ফিট করবে তারা। আর সকাল 8টায় হামসারির বউ আর মেয়ে যখন বাড়ির বাইরে যাবে, তখন তারা হামসারিকে মারবে। প্ল্যান মাফিক কাজ শুরু হয়ে যায়। হামসারির বাড়ির ফোন বেজে ওঠে। হামসারি খুব স্বাভাবিকভাবেই ফোন তুলতে অপর প্রান্তে ভেসে ওঠে অজানা এক কণ্ঠস্বর। হ্যাঁ, মোসাদ এজেন্ট কার্ল নিজের পরিচয় গোপন রেখে হামসারির সাথে কথা বলে। হ্যালো। হ্যালো, গুড ডে স্যার। ইয়েস। আমি চার্লি, ইটালি টুডে খবরের কাগজের সাংবাদিক। আপনার একটা ইন্টারভিউর জন্য কল করেছিলাম। কাল কি আপনার সময় হতে পারে? না না, কাল হবে না, আপনি আগামী পরশু আসতে পারেন। বেশ, তাহলে পরশু সকাল 8টায় সিটি ক্যাফেতে আপনার জন্য অপেক্ষা করব। ও শিওর। বাই, গুড ডে স্যার। বাই। ফোন কেটে গেল। দেখতে দেখতে ইন্টারভিউর দিন চলে এলো। হামসারি বাড়ি থেকে বেরিয়ে গেলে গোপনে বাড়িতে ঢুকলো মোসাদ এজেন্টরা, কারণ সেই সময় বাড়িতে হামসারির বউ আর মেয়ে কেউ ছিল না। তারা হামসারির বাড়ির টেলিফোন সেটে একটা বম্ব ফিট করে রাখলো। এবার এসে পড়ল সেই মহেন্দ্রক্ষণ, যে দিনটাকে মোসাদ এজেন্টরা হামসারির জীবনের শেষ দিন হিসেবে নির্দিষ্ট করে রেখেছিল। হামসারির বাড়ির উপর নজর রাখবার জন্য বাড়ির বাইরে একটা গাড়িতে বসে অপেক্ষা করতে থাকলো দুই মোসাদ এজেন্ট, স্টিভ আর রবার্ট। নিকটবর্তী একটা টেলিফোন বুথের সামনে দাঁড়িয়ে থাকলো তৃতীয় এজেন্ট কার্ল। পরিকল্পনা মাফিক হামসারির বউ আর সন্তানের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অপেক্ষা করতে লাগলো তারা সকলেই। সময় তখন ঠিক সকাল 8টা। যে কোনো মুহূর্তে প্রতিদিনের মতোই বাড়ির বাইরে বেরিয়ে আসবে হামসারির বউ। চূড়ান্ত তৎপরতায় মোসাদ এজেন্টরা মুহূর্ত গুনছিল। নিজেদের শ্বাস প্রশ্বাসের শব্দে মাঝে মাঝে নিজেরাই অধৈর্য হয়ে পড়ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেদিন সকাল 8:30 বেজে গেল, অথচ বাড়ি থেকে কারোর বেরোনোর কোনো চিহ্ন পর্যন্ত নেই। বিগত 1 মাসের মধ্যে কোনো রবিবার বা কোনো ছুটি ছাটাতেও হামসারির বউ আর মেয়ের সকাল 8টায় বাড়ি ছেড়ে বেরিয়ে আসাতে কোনো পরিবর্তন হয়নি। অথচ চূড়ান্ত দিনে এই এক অদ্ভুত বিপত্তি মোসাদ এজেন্টদের মধ্যে অস্বস্তি আর সন্দেহ সৃষ্টি করল। স্টিভের কপালে ভাঁজ ভুরু ভ্রমে কুঁচকে গেল। সে রবার্টকে ফিসফিসিয়ে বলে উঠল, কি হলো? সকাল 8টা ছেড়ে 8:30 হয়ে গেল, এখনো তো কেউ বেরিয়ে এলো না বাড়ি থেকে। শেষ 1 মাসে যা হয়নি তা বেছে বেছে আজকেই হতে হলো। এটা কি কাকতালীয় নাকি? না না না, এক অজানা আতঙ্ক যেন রবার্ট আর স্টিভকে ঘিরে ধরল। মোসাদ এজেন্টদের এত দিনকার পরিশ্রম কি ব্যর্থ হতে চলেছে? কোনোভাবে কি মোসাদের প্ল্যান বানচাল হয়ে যাবে? এরকম নানা প্রশ্ন যখন মোসাদ এজেন্টদের ব্যাকুল করে তুলেছে, ঠিক তখনই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে হামসারির বউ আর মেয়ে। তার সাথে সাথে সমস্ত আতঙ্কের কালো ছায়া যেন এক লহমায় উড়ে গেল রবার্টের মুখের উপর থেকে। উফ, এতক্ষণে শান্তি পেলাম। আমি তো ভাবছিলাম স্টিভের মুখ থেকে কোনো রকম খারাপ কথা শুনতে রাজি নয় রবার্ট। তাই স্টিভের নেগেটিভ কথাটা আঁচ করতে পেরেই ওকে মাঝপথে থামিয়ে দেয় রবার্ট। থাক, আর বলো না, কাজে মন বসাও। শিওর। এদিকে ঘটে গেল আরেক বিপত্তি। সেই দাঁড়িওয়ালা লোকটি মোসাদ এজেন্টদের কাণ্ড কারখানার বিভিন্ন প্রমাণ দিয়ে দিল ফরাসি পুলিশের হাতে। মোসাদের কোনো সিক্রেট মিশনের খবর নিজের দেশের লোকের পক্ষেই জানা সম্ভব নয়, আর বিদেশের তো কোনো প্রশ্নই ওঠে না। তাই ফরাসি পুলিশের কাছে মোসাদ এজেন্টদের গতিবিধি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছাড়া আর কিছুই ছিল না। পুলিশ তৎক্ষণাৎ এজেন্টদের হাতে নাতে ধরবার জন্য তৎপর হয়ে উঠল। মোসাদ এজেন্টরা যখন ভাবছিল যে এই বুঝি তারা বিপত্তি কাটিয়ে তাদের লক্ষ্য পূরণ করেই ফেলল, ঠিক তখনই আরেক বিপত্তি স্বরূপ ফরাসি পুলিশ যে তাদের ধরতে তাদের দিকেই অগ্রসর হচ্ছে তার কোনো ধারণাই ছিল না এজেন্টদের। কিন্তু প্রশ্ন হলো, কে এই দাড়িওয়ালা লোক? পাবলিক টেলিফোন বুথের সামনে দাঁড়ানো এজেন্ট কার্ল
গাড়িতে বসে থাকা এজেন্ট রবার্টের কাছ থেকে সিগন্যাল পেয়ে হামসারিকে ফোন করবার জন্য বুথের ভেতর ঢোকে। হামসারি তখন সবেমাত্র স্নান করে টাওয়াল নিয়ে ভেজা মাথা মুছতে মুছতে ঘরে ঢুকছে। বেজে উঠল ঘরের টেলিফোন। হাসি মুখে গিয়ে ফোনটা ধরল হামসারি। হ্যালো। ফোনের ওপান্তে কার্লের ঠান্ডা গলা। মেহমুদ হামসারি, বলছি। We shall never forget and forgive. অলিম্পিকের 11 জন ইসরায়েলি প্লেয়ারের মৃত্যুর বদলা নিয়ে গেলাম। গুড বাই। ফোনের বুথে কথা বলতে বলতেই হাত উঠিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির এজেন্টদের গ্রিন সিগন্যাল দেখালো কার্ল। গাড়িতে বসে থাকা রবার্ট তার হাতে ধরে রাখা রিমোট কন্ট্রোলের ডিভাইসের একটা বোতাম টিপে দিল। সাথে সাথে হামসারির হাতে ধরে থাকা ফোনে সশব্দে বিস্ফোরণ হলো। এত সহজে উড়িয়ে দেবার উল্লাস চেপে রাখতে না রাখতে হঠাৎ চারদিক মুখরিত হয়ে গেল ফরাসি পুলিশের গাড়ির সাইরেনে। অবাক হয়ে গেল মোসাদ এজেন্টরা। একটা বিস্ফোরণ হওয়ার সাথে সাথে এত তাড়াতাড়ি কি করে ফরাসি পুলিশ সেই স্পটে চলে আসে তা মোসাদ এজেন্টরা বুঝে ওঠার আগেই পাবলিক টেলিফোন বুথের সামনে দাঁড়ানো কার্লকে গাড়িতে তুলে বাকি দুজন এজেন্ট রবার্ট আর স্টিভ দুরন্ত গতিতে গাড়ি চালিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে গেল। ফরাসি পুলিশের গাড়ি তাদের পিছু নিল। প্রায় 1 ঘন্টা গাড়ি নিয়ে ফ্রান্সের অলিতে গলিতে লুকোচুরির পর মোসাদ এজেন্টরা খানিকটা স্বস্তি পেল। ফরাসি পুলিশের ওই ঘটনাস্থলে এত দ্রুত আসার ঘটনাটা মোসাদ টিম কাকতালীয় বলে মনে করেছিল। এটা যে মোসাদ টিমের কাছে কতটা মস্ত ভুল ছিল তা তারা টের পায় তাদের পরবর্তী লক্ষ্য পূরণ করতে গিয়ে। প্রসঙ্গত বলে রাখা দরকার, মিউনিখ হত্যাকাণ্ডের 2 দিনের মাথায় ইসরায়েলি সেনা সিরিয়া লেবাননের 10টা ঘাঁটির উপর হামলা চালিয়েছিল। তাতে মৃত্যু হয়েছিল 200 জনের। উল্লেখ্য, এর মধ্যে সাধারণ মানুষেরও কিন্তু প্রাণ গিয়েছিল। সংবাদ মাধ্যমে তখন ইসরায়েলকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার মোসাদকে স্পষ্ট ভাষায় ওই মিউনিখ হত্যাকাণ্ডের সাথে যে কোনোভাবে জড়িত যে কোনো ব্যক্তিকে খুঁজে বার করে হত্যা করবার নির্দেশ দিয়েছিলেন। তাই যত ইসরায়েলি সেনারা PLO অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মেরুদণ্ড ভেঙে দিক, মোসাদের টার্গেট কিন্তু ছিল অন্য। 1972 সালের মধ্যেই 2 জন টার্গেটকে মোসাদ হত্যা করে ফেলেছিল। 1973 সালের শুরুর দিকে মিউনিখ হত্যাকাণ্ডের বাকি হত্যাকারীদের খুঁজে খুঁজে মোসাদ মারা শুরু করে দিল। কাউকে গুলিবিদ্ধ করে, কাউকে বিস্ফোরণ করে, কাউকে বা বিষ প্রয়োগ করে হত্যা পর্ব শুরু করে দিয়েছিল মোসাদ। তবে যাদেরকেই গুলি করে হত্যা করা হচ্ছিল তাদেরকেই একসঙ্গে 11টা গুলি করা হচ্ছিল। তবে মোসাদ একটা জায়গায় আটকে গিয়েছিল। মোসাদের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে তখনও সেই তৃতীয় টার্গেট অধরাই ছিল। মিটিং বসলো ইসরায়েলে মোসাদ হেডকোয়ার্টার্সে। কপাল কুঁচকে চিফের চোখা চোখা প্রশ্নের বান এসে পড়তে লাগলো মোসাদ এজেন্টের দিকে। চিফ কিছুটা বিরক্তি নিয়েই বলে উঠল, মোসাদের স্পেশাল টাস্ক ফোর্সের স্ট্যাটাস কি? লাস্ট ইয়ার ডিসেম্বরে 2nd টার্গেট মিট করার পর থেকে সেলিব্রেশনের হ্যাং আউট কি এখনো কাটেনি? একটু কিন্তু কিন্তু করে এভনার উত্তর দিল, সরি স্যার। চিফ রাগে ফেটে পড়ল। হোয়াট সরি? ডু ইউ রিমেম্বার ইউর 3rd টার্গেট? তোমাদের তৃতীয় টার্গেটের নামটা কি মনে আছে? ইয়েস স্যার, আলী হাসান সালামে। নামটা মনে আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় এই লোকটাকে কেন তোমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত সেটা তোমাদের সঠিক মনে নেই। না স্যার। চিফ দৃঢ়ভাবে বলে উঠল, লেট মি এক্সপ্লেইন। আলী হাসান সালামে, এই সালামেই ছিল মিউনিখ হত্যাকাণ্ডের মাথা। হত্যাকাণ্ডের জন্য সালামে একদিকে যেমন ফান্ড জোগাড় করেছিল, অন্যদিকে তেমনি আততায়ীদের একটা শক্তিশালী টিম তৈরি করেছিল। হত্যা লীলা চালাবার জন্য প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র থেকে শুরু করে যাবতীয় যা যা জিনিসের প্রয়োজন ছিল
সে সবকিছুই সালামে যোগান দিয়েছিল। এই সালামের জন্য অলিম্পিকে অংশগ্রহণকারী আমাদের ইসরায়েলের 11 জন নিরপরাধী প্রতিভাবান প্লেয়ারের নাম দুনিয়া থেকে চিরকালের জন্য মুছে গিয়েছিল। ডোন্ট ওয়ারি স্যার, এখনো আমরা সালামেকে ধরতে পারিনি ঠিকই, কিন্তু আর আমাদের চোখ ফাঁকি দিতে পারবে না সে। এখানেই শেষ নয়, এটা আমরা ভুলি কি করে যে এই সালামে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত তাদের নিশানায় রেখেছিল। আই নো এভরিথিং স্যার, ট্রাস্ট মি। এবার আমরা এই টার্গেটের খুব কাছাকাছি চলে এসেছি। এই সালামেকে আমরা আর ছাড়ছি না স্যার। এই সালামেই ব্যাংককে ইসরায়েলি এম্বাসির ওপর হামলা চালিয়েছিল, আর এই সালামেই আতঙ্কবাদীদের স্ট্রেলা মিসাইল পর্যন্ত যোগান দিয়েছিল। এ বিষয়ে জানিয়ে রাখা ভালো যে স্ট্রেলা হলো একটি পোর্টেবল অ্যান্টি এয়ারক্রাফট স্বল্প পাল্লার রাশিয়ার তৈরি প্রথম প্রজন্মের ক্ষেপণাস্ত্র, যা সাব এবং সুপারসনিক কম উড়ন্ত লক্ষ্যগুলোকে পরাস্ত করবার জন্য ডিজাইন করা হয়েছে। সব মিলিয়ে তাই আলী হাসান সালামের হত্যা মোসাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হয়ে গিয়েছিল। 21শে জুলাই 1973 সূত্র মারফত পাওয়া খবরের উপর ভিত্তি করে মোসাদ টিম পৌঁছে গেল নরওয়ে। সেই সময় সালামে তার প্রেমিকার সাথে সিনেমা হলে বসে সিনেমা দেখছে। যাতে মোসাদের নজরে না পড়তে হয় তার জন্য সালামে তখন একেবারে সাধারণ জীবনযাপন করছিল। না ছিল তার কোনো নিরাপত্তা কর্মী, না ছিল বিলাসবহুল কোনো অট্টালিকা। সিনেমা দেখা শেষ হলে প্রেমিকাকে সাথে নিয়ে হাতে হাত ধরে নির্জন রাস্তা ধরে চলতে শুরু করলো সালামে। হঠাৎ সামনে এসে ব্রেক কষে দাঁড়ালো একটা গাড়ি। ধীরে ধীরে গাড়ির কাঁচ নামতে থাকলো। ততক্ষণে সালামে আর তার প্রেমিকা হকচকিয়ে দাঁড়িয়ে পড়েছে। সালামের নজর তখন গাড়ির ভিতরে বসে থাকা মোসাদ এজেন্টের চোখের ওপর। সে যেন সেই চোখে নিজের মৃত্যুর কালো মেঘ ঘনিয়ে আসতে দেখতে পেল। এক মুহূর্ত সময় নষ্ট না করে সালামে নিজের প্রেমিকাকে রেখে উল্টো দিকে ছুটতে শুরু করলো। এতদিন যে শিকারের অপেক্ষায় ছিল মোসাদ, তাকে হাতের কাছে পেয়ে তো আর ছেড়ে দেওয়া যায় না। গাড়ির ভিতর থেকে মোসাদের এজেন্টরা ছুটতে থাকলো গুলি। নিমেষে সালামে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লো মাটিতে। তীব্র বেগে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল মোসাদ টিম। কিছু বুঝে উঠবার আগেই প্রেমিকের অমন করুণ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়ল প্রেমিকা। কিছুক্ষণের মধ্যেই সেখানে নরওয়ে পুলিশ সাইরেন বাজিয়ে এসে হাজির হলো। ওদিকে এত দিনের শিকারকে এত সহজে ঘায়েল করবার আনন্দে মেতে উঠল মোসাদ টিম। এত দিনে মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডে নিহত 11 জন প্লেয়ারকে যথাযথ শ্রদ্ধাঞ্জলি দেওয়া গেছে বলে মনে করছিল মোসাদের স্পেশাল টিম। কিন্তু ঠিক তখনই জানা গেল এক অদ্ভুত বিষয়। ইসরায়েলে মোসাদ হেডকোয়ার্টার থেকে চিফের ফোন এলো এভনারের কাছে। ফোনে চিফের নামটা দেখবার সাথে সাথেই এভনারের উচ্ছ্বাস যেন দ্বিগুণ হয়ে গেল। হ্যালো স্যার, আপনি শুনেছেন তো গুড নিউজটা? উল্টো দিক থেকে অত্যন্ত বিরক্তি সহকারে চিফের উত্তর এলো, রাবিশ, কিসের গুড নিউজ? ফাইনালি তোমরা সালামেকে কিছুই করতে পারোনি। হোয়াট স্যার? ইয়েস, নরওয়েতে যে ছেলেটাকে গুলি করা হয়েছে সে সালামে নয়, একজন সাধারণ ওয়েটার। হোয়াট? চিফ রাগে চিৎকার করে উঠল। ইয়েস, সো স্টপ ইউর সেলিব্রেশন। শিওর স্যার। চিফের কাছ থেকে ওয়েটারের মৃত্যুর খবর শুনে মোসাদ এজেন্টদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আসলে নরওয়েতে মোসাদের যে ভুল হয়েছে তার পেছনে ছিল সেই দাড়িওয়ালা লোকটির ষড়যন্ত্র। কে ছিল ওই দাড়িওয়ালা লোক? ওই দাড়িওয়ালা লোকটির দেওয়া প্রমাণের জন্যই ফ্রান্সের পুলিশ মোসাদ টিমের পেছনে হাত ধুয়ে পড়ে গেছিল। কে ছিল ওই দাড়িওয়ালা লোক? ওই দাড়িওয়ালা লোকটি আসলে ছিল আলী হাসান সালামি, মিউনিখ হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রী। ওই ওয়েটারের মৃত্যুর খবর পেয়ে তখন সালামে মনে মনে হাসতে লাগলো। মোসাদের ব্যর্থতার খবর সালামেকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলল। সালামের কাছে তখন মোসাদ যেন দুধের শিশু। এতগুলো মাস ধরে মোসাদ টিমকে ছদ্মবেশে সালামে অনুসরণ করে চলল, অথচ মোসাদ টেরটিও পেল না।
প্রথম থেকেই মোসাদের চলাফেরা ওঠা বসার থেকে এক কদম এগিয়ে ছিল সালামে। কাজেই সালামেকে এত সহজে যে পৃথিবী থেকে সরিয়ে ফেলা যাবে না সেটা মোসাদ এবার হাড়ে হাড়ে টের পেল। এদিকে ততক্ষণে নরওয়ে পুলিশ অ্যালার্ট হয়ে পড়েছে। বাধ্য হয়ে মোসাদ এজেন্টরা আলাদা আলাদা ফ্লাইট ধরে ইসরায়েলে ফিরে এলো। কিন্তু সব ভুলের তো মাফ হয় না। মোসাদের দুজন এজেন্ট ধরা পড়ে গেল নরওয়ে পুলিশের হাতে। তাদের কাছ থেকে মোসাদের মিশনের সব তথ্য বেরিয়ে এলো সামনে। তার ফলে পশ্চিমী দুনিয়ায় ইসরায়েলের নামে ছিচি পড়ে গেল। ইসরায়েল বাধ্য হলো মোসাদের এই রাথ অফ গড মিশনকে তার লক্ষ্য পূরণ না করেই মাঝপথে বন্ধ করে দিতে। 15 জানুয়ারি 1979, বেইরুট, লেবানন। মোসাদকে ভ্রমিত করবার পুরো 6 বছর পর সালামে রাজকীয়ভাবে বসবাস শুরু করে দিয়েছে লেবাননের বেইরুটে। এখন সালামেকে সব সময় চারিদিক থেকে নিরাপত্তা রক্ষীরা ঘিরে রাখে। সড়ক পথে চলার সময় সালামে বুলেট প্রুফ গাড়ির কনভয় নিয়ে চলে। সালামে এখন নিশ্চিত যে মোসাদ এখন আর সাহস পাবে না তাকে নিয়ে কোনো রকম চিন্তা করতে। ওদিকে মোসাদ নিজেদের চরম শত্রুকে হাতছাড়া করবার ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করে সালামের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার কাজ জারি রেখেছিল মোসাদ। আর সেটা করতে করতে মোসাদের হাতে এসে পৌঁছলো একটা গোপন খবর। কিন্তু এবার সমস্ত উচ্ছ্বাস চেপে অতি সন্তর্পণে এভনার এগিয়ে এলো। গুড নিউজ ফ্রেন্ডস, আমাদের কাছে খবর আছে সালামে এখন বেইরুটের রুই বার্ডেন স্ট্রিটের কাছে একটা অ্যাপার্টমেন্টে থাকছে। কথা শেষ হওয়ার আগেই আলফ্রেড বলে উঠল, আমি যেতে চাই, আমাকে একটা সুযোগ দিও। ইয়েস ইউ আর। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবার এরিকা, এক চন্মনে স্মার্ট, বুদ্ধিদীপ্ত, অল্প বয়সী মেয়ে। সবাইকে অবাক করে ও বলল, আমিও যেতে চাই। টেবিলের এক পাশ থেকে বসেই কার্ল উত্তর দিল, এরিকা তুমি? আমরা কোথাও বেড়াতে যাচ্ছি না যে তুমি বায়না করবে। আমরা এখানে একটা সিক্রেট মিশনে যাচ্ছি। আমি যেতে চাই এবং আমি কনফিডেন্ট যে আমি এই মিশনে সাকসেসফুল হব। বেশ, তো তুমি তাহলে আমাকে অ্যাসিস্ট করো। আমি একাই এই মিশনটাকে কভার করতে চাই আলফ্রেড। অত্যন্ত বিরক্তি নিয়ে এবার কার্ল উঠে দাঁড়ালো। না না, এটা একটা বড় রিস্ক হয়ে যাবে। কিন্তু ততোধিক দৃঢ়তার সাথে এরিকা খুব শান্ত, আত্মবিশ্বাসী কণ্ঠে বলে উঠল, ডেফিনেটলি। আর সেই কারণেই আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। আমরা কোনো ছেলে খেলা করছি না। শেষ 6 বছর ধরে আমরা একটা লড়াই সাজাচ্ছি। তোমার বোকামোর জন্য আমরা সেটা নষ্ট করে দিতে পারি না। আমি আমার নিজের প্ল্যানের ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট। আমি মার্থাকে নিয়ে যেতে চাই, ও আমাকে অ্যাসিস্ট করবে। আলফ্রেড বিরক্ত হয়ে বলে ওঠে, পাগলামো করো না এরিকা। আলফ্রেডকে মাঝপথে থামিয়ে এভনার এগিয়ে আসে কথা বলতে। খানিকক্ষণের নীরবতা, নিজেই সেই নীরবতা ভেঙে এভনার বলে, আলফ্রেড, এরিকা, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। তোমার যে কোনো প্ল্যানের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। তবে এবার কিন্তু বাই হুক আর বাই ক্রুক আমাদের সাকসেস পেতেই হবে, না হলে মোসাদের উপর থেকে সারা বিশ্বের আস্থা চলে যাবে। ট্রাস্ট মি এভনার, আমি সবটা জানি। আমি কথা দিচ্ছি, আমি মোসাদের মাথা হেঁট হতে দেব না। শুধু আমাকে আর মার্থাকে এই একটা সুযোগ দেওয়া হোক। সবাই চুপ। মোসাদের ওই বিশাল ঘরটায় তখন শ্মশানের নীরবতা। কয়েক জোড়া চোখ তখন এভনারের দিকে তাকিয়ে। কি জানি এভনার কি সিদ্ধান্ত নেবে এবার। অবশেষে নীরবতা ভেঙে প্রথম কথা বলল এভনার, ওকে, তুমি যেতে পারো। এরিকা আর মার্থা দুজন ব্রিটিশ জার্নালিস্ট হিসেবে লেবাননে প্রবেশ করল। রুই বার্ডেনে সালামের বিল্ডিং এর ঠিক সামনের বিল্ডিং এর একটি ঘর ভাড়া নিয়ে আসে এরিকা। এরিকা সকালে বাড়ির বারান্দায় এসে বসে থাকত আর সারাদিন ধরে পেইন্টিং বানানোর অছিলায় সালামের উপর নজর রাখা শুরু করে। প্রথমে এরিকা সালামে বাড়ি থেকে কখন বের হয়, কখন আসে সেই হিসেব রাখা শুরু করে। অবশেষে এলো সেই বিশেষ দিন। সালামের সেদিন নীল রঙের একটা কোট পরেছিল, সাথে ছিল নিরাপত্তা কর্মীরা। একজন নিরাপত্তা কর্মী এসে বিল্ডিং এর সামনে দাঁড়ানো শেভরলেটের দরজা খুলে দিল। সালামে উঠে বসলো তার গাড়িতে। গাড়ির সামনে পেছনে তখন নিরাপত্তা রক্ষীদের বিশাল লাইন। ধীরে ধীরে সালামের কনভয় স্টার্ট দিল।
প্রতিদিনকার মতো কিন্তু এরিকা সেদিন তার বারান্দায় পেন্টিং করতে বসেনি। কিছুটা দূরে অন্য একটা বাড়ির ভেতর থেকে ওই জায়গাটার উপর নজর রাখছিল এরিকা। আর এরিকা যে বাড়িতে ছিল ঠিক তার বিপরীতে বহুতল বাড়িতে ছিল মার্থার। সে দূরবীন দিয়ে সালামের কনভয়ের উপর খুব ভালোভাবে নজর রাখছিল। এরিকা আর মার্থার মুখোমুখি দুটো বাড়ির মাঝের রাস্তা দিয়েই যাওয়ার কথা সালামের কনভয়। আর এরিকার বাড়ির ঠিক সামনেই রাখা একটা ভ্যান, বলা ভালো এটা হলো একটা গাড়ি বোমা। ওই গাড়ি বোমার রিমোট নিয়েই বসে আছে এরিকা। কনভয় তখন ওই ভ্যানের থেকে মাত্র 100 মিটার দূরে। এটা দেখেই মার্থার এরিকাকে একটা ইশারা করল। সাথে সাথে এরিকা তার হাতে রাখা রিমোটের বোতাম প্রেস করলো। এই বুঝি সালামের গাড়ির চুরমার হয়ে যাওয়ার শব্দ কানে আসবে, কিন্তু কি আশ্চর্য, কিছুই তো হলো না। সালামে তো নিশ্চিন্তে ওই গাড়ির কাছেই এগিয়ে আসছে। হকচকিয়ে গেল এরিকা। এমন তো হওয়ার কথা নয়। এরিকা আবার রিমোটের বোতামে সজোরে চাপ দিল, কিছুই তো হচ্ছে না। কনভয় তো ক্রমেই এগিয়ে আসছে। এরিকা ঘাবড়ে গিয়ে রিমোটের ব্যাটারি রিসেট করলো। এদিকে সালামের কনভয় এবার ওই গাড়ি বোমার প্রায় কাছেই চলে এসেছে। এরিকা আবার রিমোটের বোতাম প্রেস করলো, কিন্তু কোনো লাভ হলো না। সালামের কনভয় এবার ওই গাড়ি বোমার একেবারে সামনেই চলে এলো। এবার এরিকা খুব ভয় পেয়ে গেল। তাহলে কি সেই নরওয়ের মতোই সালামে আবার প্রাণে বেঁচে গেল, আর মোসাদ এজেন্টরা আবার ফাঁদে পড়ল? এরকম নানা প্রশ্নের পাহাড় যেন এরিকার মাথার উপর চেপে বসতে লাগলো। এরিকা পাগলের মতো রিমোটের বোতাম টিপতে থাকলো, আর সামনে বহুতলে দাঁড়ানো মার্থার দিকে নিরাশ হয়ে চেয়ে থাকলো। এরিকা এবার মনে মনে যেন হেরেই গেল। নিজের উপর খুব রাগ হচ্ছিল। কেন যে সকলের কথা অমান্য করে নিজে এই প্ল্যান করতে গেল কে জানে। এখন নিজেও বিপদে পড়বে, আর সাথে সাথে মোসাদের নামও খারাপ হবে এরিকার জন্য। ওদিকে কনভয় ওই গাড়ি বোমাকে প্রায় অতিক্রম করেই ফেলেছে। সালামের গাড়ি সবেমাত্র গাড়ি বোমার কাছে এসেছে, আর ঠিক তখনই প্রচন্ড শব্দ করে বিস্ফোরণ হলো। যেন আগুনের একটা গোলা হয়ে গেল সালামের গাড়ি। প্রচন্ড শব্দে এরিকার ঘরের কাঁচ ভেঙে পড়ল। সালামে ওর চলন্ত শরীরটাকে নিয়ে গাড়ির ভেতর থেকে কোনো মতে বের হলো। টাল সামলাতে না পেরে সালামে রাস্তায় পড়ে গেল। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো। মৃত্যু কাছে এগিয়ে এলো। সালামের চোখে ভেসে উঠতে লাগলো ওর একের পর এক পাপ কাজ। যত মানুষকে সালামে কষ্ট দিয়ে মেরেছিল তাদের সকলের চিৎকার যেন ভিড় করে আসছিল সালামের কানে। 1972 থেকে 1988 এর মধ্যে ইউরোপের 1 ডজনেরও বেশি আততায়ীকে হত্যা করেছিল মোসাদ। মিউনিখ হত্যাকাণ্ডের 11 জন প্লেয়ারের মৃত্যুর প্রতিশোধ নিতে 18 থেকে 20 বছর ধরে এই অপারেশন চালিয়েছিল মোসাদ। মিউনিখ হত্যাকাণ্ডের একটা কড়া জবাব দিতে পেরে মোসাদ এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। এভাবেই নিজের দেশের নাগরিকদের সুরক্ষার জন্য দেশকালের সীমা গণ্ডি ছাড়িয়ে মোসাদ সদা তৎপর। কোনো আইন, কোনো নিয়মের বেড়াজাল কোনো দিনই মোসাদকে আটকাতে পারেনি। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন মোসাদ, এক বিরল বদলা। গল্প পাঠে অরিজিৎ ভদ্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নরেন ভট্টাচার্য, ব্রতদীপ মুখার্জি, অনুরণ সেনগুপ্ত, আর্য জানা, সায়ন্তন ঘোষ, জৈত্রী বন্দ্যোপাধ্যায় ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। ভালো ভালো গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।